দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতনে। কন্টিনেন্টাল হসপিটাল লিমিটেড নিবেদিত এই অনুষ্ঠানে আমি ডাক্তার সাদিয়া সুলতান আপনাদের সাথে আছি। দর্শক, আমাদের দেশে বহির্বিভাগের যতজন রোগী আসে প্রতিদিন তার মধ্যে বলা হয় প্রায় 13 থেকে 14 ভাগই বিভিন্ন ধরনের পেটের সমস্যায় আসে। এই পেটের সমস্যার এমন একটি অবস্থা হয় কখনো কখনো যখন শুধুমাত্র ওষুধ দিয়ে কাজ হয় না, প্রয়োজন হয় বিশেষ কিছু চিকিৎসা পদ্ধতি, যেগুলো রোগ নির্ণয়ের জন্য পদ্ধতি আনা হয়, এমন কিছু যেগুলোকে আমরা বলি ইন্টারভেনশন। এ নিয়ে কন্টিনেন্টাল হসপিটাল কাজ করছে অনেক দিন ধরে এবং তাদেরই আছে একটা আন্তর্জাতিক মানসম্পন্ন একটি ইন্টারভেনশন স্যুট। আমরা এ নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি এবং কথা বলতে আমাদের সাথে প্রথমেই উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর গোলাম কিবরিয়া, সিনিয়র কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, কন্টিনেন্টাল হসপিটাল। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা জানি আমাদের দেশে অনেক ধরনের পেটের সমস্যার রোগী আছে এবং সমস্যাগুলো এমন থাকে যে অনেকেই বছরের পর বছর বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিকের ঔষধ খাচ্ছে, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। একটু সময় গিয়ে দেখা যায় যে তাদের কোনো না কোনো ইন্টারভেনশন প্রয়োজন হয়। সাধারণ ভাষায় আমরা এন্ডোস্কোপি, কোলোনোস্কোপির কথা জানি, কিন্তু এর পাশাপাশি অনেক কিছু আছে যেগুলো সাধারণ রোগীদের কাছে অজানা। তো সেগুলোর ব্যাপারে একটু জানতে চাই, কি ধরনের এই ইন্টারভেনশন রোগ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়? প্রকৃত অর্থে এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি এর মাধ্যমে রোগ নির্ণয় করা হয়। প্রথমে রোগ নির্ণয় করে যে রোগটা নির্ণীত হয় সেটার ধরন অনুযায়ী যদি এন্ডোস্কোপি করেই চিকিৎসা করা সম্ভব ওষুধ দিয়ে সেটা করা হয়, আর যদি এন্ডোস্কোপির মাধ্যমে এটা রোগটাকে নির্মূল করা সম্ভব হয়, যেমন পলিপ, টিউমার অথবা ক্যান্সারের স্যাম্পল গ্রহণ করা, এটি এন্ডোস্কোপির মাধ্যমে করা হয়। শুধু তাই নয়, অনেক সময় এন্ডোস্কোপির মাধ্যমে খাদ্যনালী সরু হয়ে যাওয়া সেটাকে একটু খুলে দেওয়ার জন্য অনেক সময় স্টেন্ট বসানো, অনেক সময় খাবার গেলা যাচ্ছে না সেখানে একটা নল ভিতরে পরিয়ে দেওয়ার জন্য, এমনকি পাকস্থলীর সাথে সরাসরি কানেক্টেড পেগ টিউব বলা হয়, এটাও এন্ডোস্কোপিক ইন্টারভেনশনের মাধ্যমে সম্ভব হয়। আজকাল ক্যান্সার চিকিৎসাও এন্ডোস্কোপির ইন্টারভেনশনের মাধ্যমে সম্ভব হচ্ছে। খুব আর্লি অবস্থায়, প্রাথমিক অবস্থায় যে ক্যান্সারটা এন্ডোস্কোপির মাধ্যমে ধরা যায় সেটা এন্ডোস্কোপির মাধ্যমেই কেটে পুরোপুরি নির্মূল করে সব সম্ভব হয়, যার কারণে আপনার বড় ধরনের অপারেশন বা আরও অন্যান্য থেরাপি এগুলো প্রয়োজন হয় না। তাতে করে রোগের খরচ কিন্তু প্রকৃত অর্থে চিকিৎসার খরচটা অনেক কমে যায়। সো এন্ডোস্কোপির মাধ্যমে এই আধুনিক চিকিৎসাগুলো সম্ভব হয়। তবে আপার জিআই এন্ডোস্কোপিতে শুধু প্রথম 1.5 মিটার দেখা যায়, লোয়ার জিআই এন্ডোস্কোপিতে শেষ 1.5 মিটার অর্থাৎ কোলনটা এটাতে দেখা যায়। মাঝখানে দীর্ঘ 6 মিটার লম্বা যে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত, এই জায়গাগুলো কিন্তু কনভেনশনাল আপার জিআই এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপিতে দেখা যায় না। এর জন্য রয়েছে আরও আধুনিক পদ্ধতি। তো সেই আধুনিক পদ্ধতি সম্পর্কে একটু জানতে চাই, কি আছে? আসলে ক্ষুদ্রান্ত খুবই লম্বা এবং সরু একটি পদ্ধতি। এখানে এটা ভেতর থেকে দেখার জন্য প্রয়োজন হয় এন্ডোস্কোপি। এই এন্ডোস্কোপিরই আধুনিক পদ্ধতি হচ্ছে হয় ক্যাপসুলের মাধ্যমে দেখা অথবা গলা দিয়ে নলের মাধ্যমে দেখা। তবে ক্যাপসুল এন্ডোস্কোপিটা অত্যন্ত স্বস্তিদায়ক এবং খুবই আধুনিক ক্ষুদ্রান্তের রোগ নির্ণয়ের জন্য। ক্যাপসুল এন্ডোস্কোপি শুনে মনে হচ্ছে ক্যাপসুলের মতো কিছু একটা। ঠিক তাই, আসলে একটি একদম ছোট সাধারণ ক্যাপসুলের মতোই, যার মধ্যে ক্যামেরা থাকে এবং আলো থাকে। ক্যাপসুলটা রোগী যার পরীক্ষা করা হবে তিনি পানির মাধ্যমে নর্মাল ক্যাপসুলের মতোই গিলে ফেলবেন এবং এই ক্যাপসুলটি ক্ষুদ্রান্তে যে এবং পাকস্থলী থেকেও স্বয়ংক্রিয়ভাবে ছবি তুলে এটি ওয়্যারলেসের মাধ্যমে কম্পিউটারে পাঠাতে থাকে এবং কম্পিউটারে এই দীর্ঘ 6 মিটার লম্বা স্মল ইন্টেস্টাইনের যে ছবিগুলো, ভিতরের ছবিগুলো পরবর্তীতে এটা নিয়ে অ্যানালাইসিস করে খুব সহজেই রোগ নির্ণয় করা সম্ভব হয়। তো কি রোগ সাধারণত এগুলোর মাধ্যমে নির্ণয় করা সম্ভব হয়? এটার মাধ্যমে অন্ত্র থেকে যে ক্রমাগত রক্তক্ষরণ, যার মাধ্যমে শরীরে রক্ত কমে যায়, অন্যান্য পরীক্ষা করে ধারণা করা হচ্ছে যে এটা ক্ষুদ্রান্তের রক্তক্ষরণ, সেই রোগের চিকিৎসা করা যায়। যাদের ক্রনিক ডায়রিয়া, দীর্ঘমেয়াদী আমাশয় বা এই টাইপের রোগ, যেখানে অন্যান্য পরীক্ষার মাধ্যমে যেমন এন্ডোস্কোপি, কোলোনোস্কোপির মাধ্যমেও রোগটা নির্ণীত হয়নি, মনে করা হচ্ছে যে স্মল ইন্টেস্টাইনের কারণে, রোগের কারণে হচ্ছে, তো সেই ক্ষেত্রে
ক্যাপসুল এন্ডোস্কোপি করে ওখানে আলসার বা ঘা কোনো ক্ষত আছে কিনা সেটা নির্ণয় করা সম্ভব হয়। আরও কিছু জটিল রোগ যেমন ক্রনস ডিজিজ, এটা স্মল ইন্টেস্টাইনকে ইনভলভ করলে শুধুমাত্র এই পরীক্ষার মাধ্যমেই এটা বের করা সম্ভব হয়। এই ক্যাপসুল এন্ডোস্কোপি যদিও আমাদের সাধারণ রোগীদের কাছে একটু অজানা, এটি কি কোনো নতুন পদ্ধতি? এটা মনে রাখা ভালো যে এটা আসলে সাধারণ এন্ডোস্কোপির বিকল্প নয়, এটা কোলোনোস্কোপিরও বিকল্প নয়। এটা ক্ষুদ্রান্ত্র দেখার একটি আধুনিক পদ্ধতি। এটি বিশ্বের খুব অল্প জায়গাতেই অ্যাভেলেবল এবং এটা অবশ্যই একটি নতুন ধরনের এবং আধুনিক পদ্ধতি। এতে রোগীর কোনো অস্বস্তি বা ডিসকমফোর্ট হয় না, খুব সহজেই রোগ নির্ণয় করা সম্ভব হয়। যদি এই ধরনের পরীক্ষা করতে হয় তাহলে কি রোগীর জন্য কোনো প্রিপারেশনের প্রয়োজন হয়? জি, এটি প্রিপারেশন খুবই সহজ। প্রথম 3 দিন কোনো আঁশযুক্ত খাবার উনি গ্রহণ করতে পারবেন না, যাতে এটা ভিতরে এই আঁশগুলো যেন ক্যামেরার ভিউ নষ্ট না করে। পেট যেন পরিষ্কার হয়, এজন্য তার আগে কিছু প্রি মেডিকেশন যেই সেন্টারে হয় সেখানে এটা দেওয়ার ব্যবস্থা আছে এবং এটা বাসা থেকেও অনেক সময় রুগী নিতে পারে। অনেক সময় তিনি যদি চান হসপিটালে থেকে এই প্রিপারেশন নেবেন, সেটা নিয়ে উনি পরদিন ক্যাপসুলটা গিলে ওখানে কিছুক্ষণ ওয়েট করে তারপরে চলে আসতে পারেন। ক্যাপসুলটি সাধারণভাবেই পেটের মধ্যে নিজে থেকেই পুরা অন্ত্র পার হয়ে যায় এর সাধারণ নাড়াচাড়ার মাধ্যমে এবং পরবর্তীতে এই ক্যাপসুলটি মলের সাথে বেরিয়ে চলে যায়। তো আপনি ক্যাপসুল এন্ডোস্কোপির কথা বললেন, জানলাম যে এটি এমন একটি জায়গাকে দেখতে পায় যে জায়গাটি আগে মানুষের বা অন্যান্য চিকিৎসা পদ্ধতি বা এই ধরনের পদ্ধতির মাধ্যমে দেখা সম্ভব হতো না। অবশ্যই এটি আমাদের রোগীদের জন্য একটি আশার কথা এবং আমরা তো শুনেছি যে আপনার সেন্টারে এই ধরনের পদ্ধতিটি আছে এই মুহূর্তে। জি জি, এবং এখনই কিন্তু আমাদের একজন রোগী এই পরীক্ষা হচ্ছে ওনার এবং তিনি খুবই কমফোর্টেবল আছেন। তো আমরা ক্যাপসুল এন্ডোস্কোপির কথা শুনলাম, আরও কি কোনো পদ্ধতি আছে যেগুলো এখানেই হচ্ছে? এন্ডোস্কোপিক আলট্রাসোনোগ্রাফি এটিও একটি আধুনিক পদ্ধতি, যার মাধ্যমে পাকস্থলী বা অন্ত্রের ভেতর থেকে আলট্রাসোনোগ্রাফি করে রোগ নির্ণয় করা হয়। আচ্ছা, শুধু রোগ নির্ণয় না, রোগের চিকিৎসাও করা হয়। তো আমরা এন্ডোস্কোপির কথা শুনেছি, আল্ট্রাসাউন্ড এখানে কিভাবে ব্যবহার করা হচ্ছে? এটার নাম হচ্ছে এন্ডোস্কোপিক আলট্রাসোনোগ্রাফি। এখানে এন্ডোস্কোপ মেশিনের অগ্রভাগে একটা আলট্রাসোনোগ্রাফি মেশিনের প্রোব থাকে। এটা ভেতর থেকে খাদ্যনালীর ভেতর থেকে পাকস্থলীর ভিতর থেকে খুব কাছ থেকে যেই দেয়াল এবং দেয়ালের বাইরের রোগগুলো আছে এটাকে ডিটেল নির্ণয় করে। এখানে একটা রোগ, বিশেষ করে টিউমার বা ক্যান্সারের মতো রোগ, খুব আর্লি স্টেজে প্রাথমিক পর্যায়ে তার ব্যাপ্তি কতটুকু অর্থাৎ স্টেজিংটা সহজে বোঝা যায় এবং আর্লি ক্যান্সারগুলো নির্ণয় করে এমনকি এন্ডোস্কোপির মাধ্যমেই এটার চিকিৎসা শেষ করে আসা যায়। আচ্ছা, এখানে খাদ্য নালীর রোগ হতে পারে, পাকস্থলীর রোগ হতে পারে, প্যানক্রিয়াস কিংবা পিত্তনালী, পিত্তথলি, এমনকি লিভারের রোগ হতে পারে। এটি আর্লি নির্ণয় করে। অনেক সময় রোগ নির্ণয় করতে যে এই পদ্ধতির মাধ্যমে ভিতর থেকে টিস্যু এনে পরীক্ষা করে রোগ নিশ্চিত করা যায়। কোনো কোনো ক্ষেত্রে খুব অ্যাডভান্স ডিজিজ যাদের থাকে, আমি প্রাথমিক ডিজিজ বলেছি আর্লি স্টেজ, কিন্তু যাদের রোগটা একটু অগ্রসর হয়ে গেছে, পিত্তনালী বন্ধ হয়ে গেছে, অন্যভাবে পিত্তনালী খুলে দেওয়া যাচ্ছে না, এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড করে ওখানে স্টেন পরিয়ে দেওয়া যায়। অনেক সময় দেখা যায় যে অপারেশন করা যাবে না কিন্তু ক্যান্সার হয়ে বসে আছে, তখন এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড করে ওইখানে ক্যান্সারের ইনজেকশন দিয়ে দেওয়া যায়। অনেক সময় দেখা যায় যে ক্যান্সার হয়েছে কিন্তু ক্যান্সারের জন্য আপনার যে ওইটা কেটে নিয়ে আসা এন্ডোস্কোপির মাধ্যমেই হবে কি না এই সিদ্ধান্ত সার্জন নিতে পারছেন না যে ক্যান্সারটা কতটুকু ছড়িয়েছে। এইখানে এটার অ্যাপ্রোপ্রিয়েট স্টেজিংয়ের মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণে সার্জনকে হেল্প করে। অনেক সময় অনেক বড় অপারেশন অ্যাভয়েড করা যায় এই পদ্ধতির মাধ্যমে। অনেক সময় অনেক ব্যথা হচ্ছে, বোঝা যাচ্ছে না কেন হচ্ছে, দেখা যায় যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, অন্য ইমেজিংয়ের মাধ্যমে ডায়াগনোসিস হচ্ছে না, এখানে কিন্তু এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আর্লি ডায়াগনোসিস করা সম্ভব হচ্ছে। তার মানে আপনি যে দুটি পদ্ধতির কথা বললেন খুবই আধুনিক পদ্ধতি, তো এই ক্ষেত্রে কি রোগের কোনো জটিলতা হতে পারে কি না? সাধারণত যারা দক্ষ এবং খুব ওয়েল ইকুইপড সেন্টারে যেগুলো করা হয় সেখানে কোনো জটিলতা হয় না এবং স্বীকৃত যে জটিলতাগুলো আছে অল্প, যেমন ব্লিডিং হওয়া,
পারফোরেশন হওয়া, এগুলো যেন না হয়, যথাযথ সতর্কতা অবলম্বন করে যদি করা হয় তাহলে এটি খুবই সহজ পরীক্ষা। এবং যেই সেন্টারগুলোতে এগুলোর ব্যবস্থা আছে সেই সেন্টারগুলো আমি নিশ্চিত তারা পর্যাপ্ত দক্ষ জনবল দিয়ে এই পরীক্ষাগুলো করে থাকেন। ধন্যবাদ। কন্টিনেন্টাল হাসপাতালের গ্যাস্ট্রো লিভার সেন্টার সম্পর্কে আরও কথা শুনবো। এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতনে। আজকে আমরা গ্যাস্ট্রো লিভারের যে বিভিন্ন ইন্টারভেনশন আছে তা নিয়ে জানছি একটু একটু করে। এখন আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মাহমুদুজ্জামান। স্যার, আমরা দেখি যে এই এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি নামে দুটি পরীক্ষা আছে যা বহুল পরিচিত এবং বিভিন্ন সময় ব্যবহৃত হচ্ছে। এই পরীক্ষাগুলো একদম প্রান্তিক অঞ্চল থেকে শুরু করে সর্বোচ্চ যে রেফারেল সেন্টার আছে সব জায়গাতেই হয়। কিন্তু একটি প্রশ্ন থাকে যে এগুলো আসলে কি ধরনের পরীক্ষা এবং কাদেরকে করতে হয়? এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি। এন্ডোস্কোপি মানে হচ্ছে যে ভিতরের কোনো অংশ পরীক্ষা করে দেখা। তো সাধারণত আমরা একটা নরম ক্যামেরাযুক্ত পাইপ দিয়ে আমরা যদি মুখ দিয়ে যেই স্কোপ দিয়ে ঢুকি সেটাকে আমরা এন্ডোস্কোপি বলি, আর যেটা পায়ুপথ দিয়ে মলদ্বার দিয়ে ঢুকি সেটাকে আমরা কোলোনোস্কোপি বলি। তো এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি এদের ডায়াগনস্টিক যেমন ইম্পর্টেন্স আছে রোগ নির্ণয় করার ক্ষেত্রে, আবার আমাদের থেরাপিউটিক কিছু রোল এদের আছে। তো আমরা এর মাধ্যমে ডায়াগনোসিসও করতে পারি রোগ, এবং চিকিৎসার কিছু কিছু চিকিৎসা আমরা করতে পারি, যেটা অন্য কোনো ইয়ে দিয়ে আমরা করতে পারি না। তো এই যে এন্ডোস্কোপিটা সাধারণত কি কি রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়? প্রথমে হচ্ছে যে আমাদের কাছে এন্ডোস্কোপি কমনলি যে কারণে করা হয় সাধারণত পেপটিক আলসার ডিজিজ। পেশেন্ট সাধারণত বুক জ্বালা, পেট জ্বালা, পেট ফাঁপা, পেট ফুলে যাচ্ছে, গলা জ্বলছে, এসব নিয়ে আসে। অনেক সময় কেউ খেতে পারছে না, ডিসফেজিয়া যেটাকে বলে, সেটা ইসোফেজিয়াল স্ট্রিকচারে হতে পারে বা ক্যান্সারে হতে পারে। অনেক সময় কিছু নিউরোলজিক্যাল ডিজিজ আছে সেগুলোর কারণে হতে পারে। অ্যাকালেশিয়া কার্ডিয়া বলে একটা রোগ আছে, সেগুলোর কারণে গিলতে পারে না। কিন্তু যখন একটা রোগী এসে আমাদের বলে যে আমি খেতে পারছি না, তখন এটা দেখার জন্য বা কি কারণে হচ্ছে এন্ডোস্কোপি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে এটা ডায়াগনোসিস করা সম্ভব না। এছাড়া পেটে যদি কোনো ক্যান্সার সন্দেহ করি, আমরা আলসার সন্দেহ করি, বা কখনো গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, রোগী বমি করছে, খেতে পারছে না, সেটা কনফার্ম করার জন্য আমাদের কিন্তু এই এন্ডোস্কোপির সাহায্য নিতেই হয়। রক্ত বমি করে অনেকে, এটি বিভিন্ন ধরনের রোগের কারণে হতে পারে, সেক্ষেত্রে কি এন্ডোস্কোপির কোনো ভূমিকা আছে? অবশ্যই। রক্ত বমি আমাদের দেশে প্রধানত সিরোসিস অফ লিভারে খাদ্যনালীর কিছু রগ ফুলে যায়, যেটাকে ভ্যারিক্স বলে, ইসোফেজিয়াল ভ্যারিক্স, সেগুলো ফেটে গিয়ে কিন্তু এই রক্তক্ষরণ হয়। তো সেটা আমরা এন্ডোস্কোপি করে যেমন এটা ডায়াগনোসিস করতে পারি, সেরকম আবার এটা ইভিএল বা ব্যান্ড লাইগেশন করে এটাকে আমরা বন্ধ করতে পারি। আর এছাড়াও কিন্তু আরও কিছু কারণ আছে, যেমন পেটে যদি আলসার ব্লিডিং হয় সেটাও কিন্তু আমরা ডায়াগনোসিসও করতে পারি। আবার আমরা সেটাকে স্ক্লেরোথেরাপির মাধ্যমে, তবে হেমোক্লিপের মাধ্যমে, আর্গন প্লাজমা কোয়াগুলেশনের মাধ্যমে কিন্তু এই রক্তক্ষরণ বন্ধ করতে পারি, যেটা আমাদের এন্ডোস্কোপির মাধ্যমেই করতে হয়। তার মানে শুধুমাত্র পরীক্ষা করে রোগ নির্ণয় নয়, কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসাতেও ব্যবহৃত হচ্ছে এই এন্ডোস্কোপি। তো আপনি বলছেন কিছু পদ্ধতির কথা যেগুলো রোগের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আরও কি কোনো চিকিৎসা পদ্ধতি আছে যেগুলো এন্ডোস্কোপির মাধ্যমে করা যেতে পারে? অবশ্যই। যদি কারো ক্যান্সারের মাধ্যমে অথবা আলসার হয়ে খাদ্যনালী সরু হয়ে যায়, তখন আমরা ইসোফেজিয়াল স্টেন্ট, যেরকম হার্টে যেরকম স্টেন্টের কথা শুনি, রিং লাগানো হয়, সেরকম আমরা কিন্তু খাদ্যনালীতে আমরা স্টেন্ট লাগিয়ে দিই যাতে রোগীরা খাওয়া দাওয়া করতে পারে। তাছাড়া কিছু নিউরোলজিক্যাল, যেমন স্ট্রোকের কারণে হয়তো অনেক রোগী গিলতেই পারে না, তাদের বারবার করে অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়। এই সমস্ত রোগীকে আমরা আমরা পেটের মধ্যে একটা ফানেলের মতো একটা টিউব লাগিয়ে দিই, যেটা এন্ডোস্কোপির সাহায্যে, যার ফলে তাকে আর মুখ দিয়ে খেতে হয় না, সরাসরি তার পাকস্থলীতে খাবার দিয়ে তাকে বাঁচিয়ে রাখা সম্ভব। এটা আমাদের একটা এন্ডোস্কোপিক প্রসিডিওর, যেটার মাধ্যমে আমরা রোগীকে সাহায্য করতে পারি। এন্ডোস্কোপি নিয়ে তো অনেক কথা শুনলাম, কোলোনোস্কোপির ক্ষেত্রে কি ব্যাপার আছে, যে কোলোনোস্কোপি কি কি ক্ষেত্রে করা হয়? কোলোনোস্কোপি প্রধানত আমরা যদি কোনো রোগী এসে আমাদের বলে তাদের পায়খানার সাথে রক্ত যাচ্ছে, সেই রক্ত পায়খানার সাথে মেশানো থাকতে পারে বা আলাদাও থাকতে পারে, অথবা রক্ত আমসা হচ্ছে, কালো পায়খানা হচ্ছে, মেলেনা হচ্ছে, বা আমরা দেখি যে তার পেটে কোনো চাকা সে ফিল করছে বা সে শুকিয়ে যাচ্ছে, তার রক্তশূন্যতা হচ্ছে, তখন আমরা কোলোনোস্কোপির মাধ্যমে সেই ডায়াগনোসিসটা করি। এবং অনেক ক্ষেত্রে আমরা যদি কিছু কিছু আমসা আমাদের দেশে এখন আগে যে পাওয়া যেত না অত, কিন্তু এখন পাওয়া যায়, ইনফ্লেমেটরি বাউল ডিজিজ বলা হয়, যেমন আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ,
এগুলা কিন্তু ডায়াগনোসিস করতে হলে আমাদের কোলোনোস্কোপির মাধ্যমেই করতে হয়। তারপর সেটা করে আমরা বায়োপসি করে কনফার্ম করলে তখন চিকিৎসাতে আমরা যেতে পারি। অনেকের পেটের মধ্যে পলিপ হয়, পলিপের কথা আমরা শুনি। এই পলিপটির ক্ষেত্রে কোন ধরনের পদ্ধতিটা সাধারণত ব্যবহার করা হয়, এন্ডোস্কোপি না কোলোনোস্কোপি? আমাদের পলিপ তো যদি উপরের পেটে হয়ে থাকে, যেমন ডিওডেনাম পর্যন্ত হয়, আমরা সাধারণত এন্ডোস্কোপিতে ইসোফেগাস, স্টমাক, তারপরে ডিওডেনামের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পর্যন্ত দেখি। আর কোলোনোস্কোপিতে আমরা দেখি হচ্ছে রেকটাম, কোলন, সিকাম আর টার্মিনাল আইলিয়ামের কিছু অংশ। তো এই সব জায়গাতেই পলিপ হতে পারে। যদি আমাদের উপরে পাকস্থলীতে পলিপ হয়, সেক্ষেত্রে এন্ডোস্কোপির মাধ্যমে আমরা পলিপ কাটবো, সেটা ডায়াথার্মি স্নেয়ার দিয়ে পলিপেক্টমি করি। আর যদি কোলনে আমরা সাসপেক্ট করি, তাহলে কোলোনোস্কোপির মাধ্যমে সেই পলিপ কাটতে হয়। সেখানে কোলনে অনেক সময় অনেক পলিপই পাওয়া যায়। তো এই যে আপনি বলছিলেন যে অনেকগুলো রোগ আছে, এই রোগগুলোর মধ্যে ক্যান্সারের কথাও বলছিলেন। ক্যান্সারের ক্ষেত্রে অনেকে দেখা যায় যে কোনো লক্ষণই থাকছে না, কিন্তু যখন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যাচ্ছে তারা বলছে যে কোলোনোস্কোপি প্রয়োজন হতে পারে। তো কোন কোন ধরনের লক্ষণ থাকলে সাধারণত এই ধরনের সন্দেহ করা উচিত এবং কোলোনোস্কোপি বা একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের পরামর্শ গ্রহণ করা উচিত? সাধারণত আমরা ক্যান্সার সন্দেহ করি কখন? যখন একজন রোগী হয়তো খেতেই পারছে না, শুকিয়ে যাচ্ছে, রক্তশূন্যতা হচ্ছে, একদম কঙ্কালসার হয়ে যাচ্ছে, তখন হয়তো আমরা যে সমস্ত পরীক্ষা নর্মালি করি, রক্তের পরীক্ষা, এক্স-রে, আলট্রাসাউন্ড, সিটি স্ক্যান, এগুলো করার পরেও যদি আমরা কোনো রোগ নিশ্চিত না হতে পারি, তখন কিন্তু লাস্ট রিসোর্ট আমাদের থাকে এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি। এবং আমরা অনেক ক্ষেত্রেই দেখি এই সমস্ত রোগীদের হয়তো স্টমাকে ক্যান্সার হয়ে বসে আছে, সে টেরই পাচ্ছে না, অথবা কোলনে ক্যান্সার হয়ে বসে আছে, সে টের পাচ্ছে না। সব কোলন ক্যান্সারে যে পায়খানায় রক্ত যাবে তা না। যদি ডান দিকের কোলনে কোনো টিউমার হয়ে থাকে, সেটা হয়তো তার শরীর শুকিয়ে যেতে থাকবে, তার খাওয়া দাওয়া রুচি কমতে থাকবে, সে ক্যাকেকটিক হয়ে যাবে, কিন্তু সেই ক্ষেত্রে হয়তো আমরা দেখবো না যে তার রক্ত যাচ্ছে পায়খানায়। তো সেই জন্য আমাদের যখন চিকিৎসক যিনি সিদ্ধান্ত নেবেন, এটা আসলে তার উপরেই নির্ভর করছে যে আমরা কোন পদ্ধতিতে তাকে ডায়াগনোসিসটা করব। আমরা তো অনেক কথা শুনলাম এই এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি নিয়ে। আমাদের দেশের বাইরে অন্যান্য দেশে, বিশেষ করে উন্নত বিশ্বে, এই কোলোনোস্কোপি এবং এন্ডোস্কোপিকে এক ধরনের স্ক্রিনিং টুল হিসেবে ব্যবহার করা হয়, যতটুকু আমার জানা আছে। এইটি কখন ব্যবহার করা হয় এবং আমাদের দেশে কি করা হয় কিনা? এটা অবশ্যই আমাদের দেশে এখনও আমরা সেটা সচেতন করতে পারিনি রোগীদেরকে, কিন্তু বিদেশে যেটা হয়, তারা আগে বলতো যে 50 বছর হলেই আপনাকে একবার কোলোনোস্কোপি করতে হবে, এবং যদি দেখা যায় কিছু পেল না, তাহলে প্রতি 5 বছর অন্তর আপনাকে স্ক্রিনিং করতে হবে, স্ক্রিনিং কোলোনোস্কোপি। কারণ একটা কোলনে ক্যান্সার হতে একটা পলিপ থেকে প্রায় 4-5 বছর লেগে যায় ক্যান্সার হতে। যদি আমরা আর্লি পলিপটা ধরতে পারি, তাহলে পলিপটা কেটে দিলে আমাদের চিকিৎসা হয়ে যাচ্ছে। আর যদি কোনো ফ্যামিলিতে ক্যান্সার থেকে থাকে, যে আমার হয়তো পূর্বপুরুষ কারো ক্যান্সার ছিল, সেই ক্ষেত্রে আরও 5 বছর আগে থেকে স্ক্রিনিং শুরু করতে হয়, তাদের 45 বছর থেকে প্রতি 5 বছর অন্তর। আর যদি একবার ক্যান্সার ধরা পড়ে গেল, তাইলে তখন আমরা অনেক সময় 3 বছর পর পর, কখনো অবস্থা ভেদে আমরা কিন্তু এটা আবার স্ক্রিনিং করতে হয় যে আবার রিকার করলো কিনা, হয়তো ক্যান্সারের চিকিৎসা হয়ে গেছে, আবার করলো কিনা। তো এটা যদি আমাদের দেশে আমরা করতে পারি এই পদ্ধতি, তাইলে আমাদের এই চিকিৎসা ব্যয় এবং রোগীদের জীবনের যে স্ট্যান্ডার্ড অফ লিভিং, এটা আমরা অনেক উন্নত করতে পারবো। কারণ সেই ক্ষেত্রে আমরা যদি ক্যান্সারটা আর্লি ডায়াগনোসিস করে চিকিৎসা করতে পারি, সেই রোগী ক্যান্সার ফ্রি অনেক দিন সে বেঁচে থাকতে পারবে। আর একটি কথা একটু জানতে চাই, তা হচ্ছে এই যে কোলোনোস্কোপি করছে বা এন্ডোস্কোপি করছে, সেই ক্ষেত্রে সাধারণত কিছু প্রিকশন বা আগে থেকে কিছু প্রিপারেশনের প্রয়োজন হতে পারে। তো এই ব্যাপারে আপনার সেন্টার কি কি করছে এবং কি কি পরামর্শ দেয়? প্রথম কথা হচ্ছে যে যদি কেউ এন্ডোস্কোপি করতে চায়, তাকে 6 থেকে 8 ঘন্টা খালি পেট থাকতে হবে। তাছাড়া আমাদের এই সেন্টারে যেটা হচ্ছে যে রোগীর নিরাপত্তার জন্য তার হার্টের কোনো সমস্যা আছে কিনা একটা ইসিজি করা, বা কিছু কিছু পরীক্ষা করে দেখা তার রক্তশূন্যতা আছে কিনা, তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে কিনা, কিডনি ফাংশন ঠিক আছে কিনা। যেহেতু এখানে অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয়, সেই জন্য এগুলো আগে স্ক্রিনিং করে যাতে রোগীর জন্য নিরাপদ হয় ব্যাপারটা, সেটা করা হয়। কারণ আমরা এক্সপার্ট হ্যান্ডে এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি করতে আমাদের খুব বেশি সময় লাগে না, কিন্তু যদি অ্যানেস্থেসিয়ার হ্যাজার্ডে কোনো কিছু হয়, তাহলে তো সেটা বিপজ্জনক। আর কোলোনোস্কোপির ক্ষেত্রে তাকে 3-4 দিন আগে থেকে প্রস্তুতি নিতে হবে। তাকে আঁশযুক্ত খাবার পরিহার করতে হবে, মাংস জাতীয় খাবার একটু কম খেতে হবে, তারপর একটু তরল খাবারের মধ্যে থাকতে হবে। আর পরীক্ষার আগের দিন তাকে কিছু ওষুধ দেওয়া হয় খেতে রাতের বেলা, আর পরীক্ষার দিন সকালে আমরা ল্যাক্সেটিভ যেগুলো, সেগুলো দিয়ে তার পেটটা ক্লিয়ার করতে হবে। কারণ সম্পূর্ণ যদি পেট পরিষ্কার না হয়, সেই ক্ষেত্রে আমরা ভালো মতো ভিজুয়ালাইজ করতে পারি না
সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় রোগ হয়তো আমরা ঠিকমতো ধরতে পারবো না। এই প্রস্তুতি নিয়েই সাধারণত করা হয়। ধন্যবাদ। এই দুটি পরীক্ষা কি একই সাথে করা সম্ভব একজনের? হ্যাঁ, ইনশাল্লাহ এটা আমরা তো সাধারণত একবারই করি, কারণ একটা রোগীকে একটা সেম অ্যানেস্থেশিয়া দিয়ে আমরা দুইটা পরীক্ষাই করে ফেলতে পারি। আর যদি আমরা এটা 2 দিনে করি তাইলে কিন্তু আমাদের 2বার করে তাকে অ্যানেস্থেশিয়া দিতে হয়। তো আমরা এখানে যেভাবে করছি আমাদের কোনো সমস্যা হচ্ছে না। ধন্যবাদ। আমরা ইন্টারভেনশন নিয়ে আরও কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতনে। আজকে আমরা যে গ্যাস্ট্রোএন্টারোলজি নিয়ে কথা বলছি এবং লিভার রোগ নিয়ে কথা বলছি, সেই ব্যাপারে আরও কথা জানবো এখন অধ্যাপক ডাক্তার মীর জাকির হোসেন স্যার আপনার কাছে। আমরা শুনি যে ক্রনিক লিভার ডিজিজ বা লিভারে এমন অবস্থা হয়ে যায় যেখানে একটি সময় লিভারের রোগ থেকে ফেরতই আসা যায় না। এই ধরনের রোগগুলোর পিছনে সাধারণত কী কী কারণ আছে? আপনি যেই লিভার রোগের কথা বলছেন এটাকে আমরা বলি ক্রনিক লিভার ডিজিজ, বা বাংলায় বলতে পারি দীর্ঘমেয়াদী লিভারের রোগ। সাধারণত লিভার রোগ যদি 6 মাসের বেশি অতিক্রান্ত হয়ে যায় তখন এটাকে ক্রনিক লিভার ডিজিজ বলা হয়। মূলত এটা ভাইরাস দিয়েই হয়। আমরা খুব পরিচিত 2টা ভাইরাস আছে, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি। এছাড়া কিছু নন ভাইরাল মানে ভাইরাস ছাড়াও অন্যান্য কিছু জন্মগত ত্রুটির কারণে এই ধরনের লিভারের রোগ হতে পারে। তবে মূলত আমরা হেপাটাইটিস বি এবং সি রোগগুলো নিয়ে চিন্তিত, এবং পৃথিবী জুড়ে একটা বড় অংশের মানুষ যারা লিভার রোগে ভুগছে তারা হেপাটাইটিস বি এবং সি রোগে আক্রান্ত। ইদানিং একটি কথা শুনি লিভার সিরোসিস, যদিও অনেক পুরনো একটি রোগ। এই রোগের পিছনে কী কী কারণ আছে? ক্রনিক লিভার ডিজিজের অনেকগুলো স্টেপ আছে। ক্রনিক লিভার ডিজিজ যখন অ্যাডভান্সড হয়ে একটা পর্যায়ে চলে যায়, যখন লিভার তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে, তখন সেই পর্যায়টাকে আমরা যদি সোজা বাংলা ভাষায় বলি তখন সেটাকে সিরোসিস বলা হয়। এই সিরোসিস তো হচ্ছে, সিরোসিস হলে একটি সময় দেখা যায় ওখান থেকে কারো কারো বলে যে পরবর্তীতে ক্যান্সার হয়, আবার কারো কারো এরকম একটি অবস্থা হয়ে যায় যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইন্টারভেনশন প্রয়োজন হয়। এই ইন্টারভেনশন সাধারণত লিভার রোগের আর কি কি কারণে নিতে হতে পারে? ক্রনিক লিভার ডিজিজ যখন সিরোসিস হয়ে যায় তখন অনেক সময় যেটা হয় যে আমাদের খাদ্যনালী উপরের অংশ, যেটাকে আমরা বলি ইসোফেগাসের রক্তনালীগুলো, ব্লাড ভেসেলগুলো ফুলে যে এটা বার্স্ট করার একটা সম্ভাবনা থাকে। তো ওটা প্রিভেন্ট করার জন্য আমরা অনেক সময় যেটা করি যে এই রক্তনালীগুলো বন্ধ করার জন্য ইভিএল বা ইসোফেজিয়াল ভেরিসিয়াল ব্যান্ড লাইগেশন করে ওই রক্তনালীগুলো সম্ভাব্য ব্লিডিংটা আমরা বন্ধ করতে পারি। এটি তো অবশ্যই একটা জীবন বাঁচানোর প্রক্রিয়া, এবং আমরা সাধারণত যেরকম রোগী দেখি যে এই রক্ত বমি হয়ে অনেকে মারা যাচ্ছে। তো অবশ্যই এটি যথেষ্ট একটি আশার কথা যে এই সেন্টারে এগুলো হচ্ছে। পাশাপাশি আমরা ইআরসিপির নাম শুনি। ইআরসিপি বিভিন্ন ধরনের লিভার রোগ এবং পেটের বিভিন্ন রোগের কারণে ব্যবহার করা হয় একটি ইন্টারভেনশন পদ্ধতি। এই ব্যাপারে যদি একটু ধারণা দেন আমাদের রোগীদের জন্য যে কখন করতে হয় এটি। ইআরসিপি অত্যন্ত বিশেষায়িত একটি পরীক্ষা এবং চিকিৎসাও বটে। ইআরসিপি পুরো নাম হচ্ছে এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি। এটা একটু খটমটে শোনা গেলেও নামটা এরকমই। মূলত আমরা আমাদের সাধারণ মানুষের জন্য যদি বলি তাহলে ইআরসিপি মূলত আমরা বিলিয়ারি ট্রি, দ্যাট মিনস আপনার লিভারের পরে যেই নালীটা নেমে আসে যেটাকে বাইল ডাক্ট বলি, এখানে যদি কোনো রোগ হয় তাহলে আমরা এই জায়গায় ইন্টারভেনশন করতে পারি। এবং এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইস্যু হচ্ছে যে এখানে যদি কোনো স্টোন হয় তাহলে আমরা কিন্তু পেট না কেটেই এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড এই ইআরসিপির মাধ্যমে এই স্টোনটা আমরা রিমুভ করতে পারি। আবার অনেক সময় এখানে পিত্তনালীতে কোনো ক্যান্সার বা আশেপাশে গল ব্লাডারে যদি ক্যান্সার হয়, পিত্তনালীটা যদি বন্ধ হয়ে যায় তখন অবস্ট্রাকটিভ জন্ডিস বলে একটা রোগ হয়। সেটা ওই হার্টে যেভাবে রিং লাগানো হয় একইভাবে আমরা ওইখানে স্টেন্ট করে দিতে পারি, যেটা ওনার এই জন্ডিসটা কমিয়ে ফেলবে এবং ওনার জীবনযাত্রাকে সহজ করবে। মানে পিত্তনালীটাকে খুলে দিতে সহায়তা করবে। খুলে, এবং এখানে একটা ইমপ্ল্যান্ট যেটাকে আমরা বলি স্টেন্ট। আচ্ছা, তো এটি কি সবার জন্য প্রযোজ্য কিনা? যার জন্য প্রযোজ্য, যার এই রোগটা হচ্ছে, যেমন স্টোন একটা নির্দিষ্ট সাইজ পর্যন্ত আমরা এটা অনেক সহজভাবেই নিয়ে আসতে পারি, অপারেশন করার প্রয়োজন হয় না। অপারেশন ব্যতিরেকে আমরা পিত্তনালী থেকে স্টোনটা রিমুভ করতে পারি। আমাদের দেশে অনেক সময় পিত্তনালীর ভিতর কৃমি পর্যন্ত ঢুকে যায়, তখন এই কৃমিটা আমরা বের করে আনতে পারি। অনেক সময় পিত্তনালীতে কোনো অপারেশন করতে যে কোনো জটিলতা হলে সেটাও আমরা আবার পুনরায় অপারেশন না করে এটা ফিক্স করার জন্য, ঠিক করার জন্য আমরা ইআরসিপি প্রসিডিউরটা ব্যবহার করতে পারি। আর যেটা বললাম যে যদি ক্যান্সার হয়, পিত্তনালীর কিংবা পিত্তথলির ক্যান্সার হয়, তখন আমরা
ইন বিটুইন সার্জারি এবং সার্জারির আগে রুগীকে পেলিয়েট করার জন্য, রুগীকে আরাম দেওয়ার জন্য, তার জন্ডিসটা কমানোর জন্য আমরা এখানে এই পিত্তনালীটা খুলে দিয়ে সেখানে রিং লাগিয়ে দিতে পারি। তো এই যে একটা প্রক্রিয়া, একটি পদ্ধতি এবং একটি চিকিৎসা, অনেক কিছু একসাথে করা সম্ভব হচ্ছে। স্বাভাবিকভাবে আমাদের যারা দর্শক আছে তাদের কাছে একটা প্রশ্ন থাকে, করাটা কতটুকু নিরাপদ? এবং আমাদের দেশে যখন এই চিকিৎসা ব্যবস্থা বলা হচ্ছে, আমাদের অনেকেই আছে এখনও সেরকম আশাটা পায় না যে এখানে চিকিৎসা যদি নেওয়া হয় পরিপূর্ণ যেই অন্যান্য বিশ্বের যে দেশগুলো আছে সেখানে যতটুকু নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয় আমাদের দেশে কতটুকু নেওয়া হয়। ইআরসিপি একটি জটিল কাজ তো বটেই, তবে যদি আমরা এক্সপার্ট হ্যান্ডে করি এবং আমাদের টোটাল সেট যদি রেডি থাকে, তাহলে এটা কিন্তু রেকগনাইজ যে কমপ্লিকেশন, সারা পৃথিবী জুড়ে কিছু কমপ্লিকেশন তো হয়, সেটুকু মেনে নিয়ে বাকিটা খুবই নিরাপদ, খুবই সহজভাবে অন্তত আমাদের এই সেন্টারে কন্টিনেন্টাল হাসপাতালে আমরা রেগুলার ইআরসিপি করছি। এবং আমাদের যেটুকু জটিলতা, কিছু যে হয় না বলবো না, হয়, কিন্তু সেটা সারা পৃথিবী জুড়ে স্ট্যান্ডার্ড যেটুকু হয় সেটুকুর মধ্যেই আছে। আপনাদের টিমটা কীরকম আছে? অবশ্যই ইআরসিপি করার জন্য একটা টিম প্রয়োজন হয়। এক্স্যাক্টলি, এটা একটা টিম প্রসিডিউর। এখানে আমাদের মেইন পারফর্মার, আমরা যারা কনসালটেন্ট হিসেবে এখানে আছি, ওনারা আছেন। একই সাথে সাথে আমাদের অত্যন্ত দক্ষ একটি চিকিৎসক টিম আছে যারা ইআরসিপির পূর্বে এবং ইআরসিপির পরে টেক কেয়ার করেন। এছাড়া আমাদের টেকনিশিয়ান প্রয়োজন হয়, ওনারাও এখানে অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ টেকনিশিয়ান আছে। এছাড়া যত যন্ত্রপাতি এবং যন্ত্রপাতির সাথে কিছু অ্যাক্সেসরিজ বলি আমরা, এগুলো সারা পৃথিবীতেই যেগুলো আছে আমাদের কাছে এই সেন্টারে সেগুলো অ্যাভেলেবেল আছে। ইদানিং একটি সমস্যা হয় প্যানক্রিয়াসের বা অগ্নাশয়ের, যে অনেক দিন ধরে অগ্নাশয়ের এক ধরনের ইনফ্লামেশন বা প্রদাহ চলে। তো এই ধরনের রোগীদের ক্ষেত্রে আপনারা সাধারণত কি পরামর্শ দিয়ে থাকেন? দীর্ঘমেয়াদী প্যানক্রিয়াসের যে প্রদাহ, এটাকে আমরা বলি ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। তো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস অনেক ক্ষেত্রেই কারণ পাওয়া যায় না, এটা এক বাক্যে বলা খুব মুশকিল। তবে এটার মেডিকেল ম্যানেজমেন্ট এবং সার্জিক্যাল ম্যানেজমেন্ট দুইটা পার্ট আছে। মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে ওষুধের মাধ্যমে আমরা চিকিৎসা করি, আবার কখনো কখনো প্যানক্রিয়াসের নালীতেও কিন্তু স্টোন হতে পারে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে। সেই ক্ষেত্রে এই ইআরসিপির মাধ্যমে আমরা এই স্টোন রিমুভ করতে পারি। কখনো কখনো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস রোগে প্যানক্রিয়াসের যে নালীটা আছে এটা চেপে যায়, আমরা বলি স্ট্রিকচার। এই স্ট্রিকচারটাকে আমরা ডাইলেট করে, মানে খুলে দিয়ে সেখানেও আমরা স্টেন্ট বা রিং লাগিয়ে দিতে পারি। এটি কোন প্রক্রিয়ার মাধ্যমে করা যেতে পারে? এটাও এই একই মেশিনে করা হয়, তবে এক্সপার্টাইজটা একটু ডিফারেন্ট। এখানে আরেকটু এক্সপার্ট লাগে এবং আমাদের এখানে যারা আছেন তারা দক্ষ, আমরা এটা করছি, নিয়মিত করছি। তার মানে তো অবশ্যই আমাদের দেশের জন্য একটি আশার কথা যে এখানে এই ধরনের জটিল প্রক্রিয়াও হয়। তাহলে এই ইআরসিপি প্রক্রিয়ার মাধ্যমে তো আসলে অনেক ধরনের রোগের সমাধান সম্ভব হচ্ছে। আমরা আবার একটু পিছনে ফিরে যাই। শুরু করেছিলাম আপনার কাছে যে প্রশ্নটি দিয়ে, তা হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ। ক্রনিক লিভার ডিজিজ এখন বর্তমানে আমাদের দেশে একটা বলবো যে বার্ডেন হয়ে যাচ্ছে, অনেক রোগী পাওয়া যাচ্ছে। এর মধ্যে হেপাটাইটিস বি-সি নিয়ে কী ধরনের চিকিৎসা করা যায় এবং সেটার মাধ্যমে সম্পূর্ণ নিরাময় করা যায় কিনা? আমাদের যে ডেটা আছে তাতে বলছে যে হাসপাতালে যারা ভর্তি হয় তাদের মধ্যে 13% পেশেন্ট, ইন হাউসে ইনডোর পেশেন্ট যারা থাকে তাদের মধ্যে 13% রোগী লিভার রোগে আক্রান্ত। এই 13% লিভার রোগের আক্রান্তের মধ্যে প্রায় 45% হচ্ছে হেপাটাইটিস বি এবং 10% হচ্ছে হেপাটাইটিস সি রোগে আক্রান্ত। তাহলে আপনি বুঝতেই পারছেন যে এইখানে ডিজিজ বার্ডেন বা রোগের লোডটা অনেক বড়। তো আসার কথা হচ্ছে হেপাটাইটিস বির খুব ভালো ভ্যাকসিনেশন আছে, যেটা আমাদের সরকার 2003 থেকে শুরু করেছে। তো যার মাধ্যমে আমরা এই রোগটা প্রতিরোধ করতে পারি। আর কেউ যদি আক্রান্ত হয়েই যায়, তার জন্য কিন্তু সারা পৃথিবীতে যেই চিকিৎসা ব্যবস্থা বা যে ঔষধ প্রচলিত আছে সেগুলো সবই আমাদের দেশে অ্যাভেলেবেল। আর হেপাটাইটিস সির কথা যেটা বলতে চাচ্ছেন, হেপাটাইটিস সি কিন্তু এখন সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য একটি রোগ এবং এটার ক্ষেত্রে একই কথাই প্রযোজ্য যে এটা সারা পৃথিবীতে সবচেয়ে লেটেস্ট যেই ওষুধগুলো আছে সেটা আমাদের দেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তৈরি করছে এবং আমাদের দেশে বাজারে অ্যাভেলেবেল। এবং আপনাকে আরেকটা ছোট তথ্য দেই যে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওনাদের একটা এইম সেট করেছেন যে হেপাটাইটিস ফ্রি বিশ্ব থাকবে 2030-র মধ্যে। তো আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি এবং ইনশাল্লাহ আমাদের দেশের যে এক্সিস্টিং চিকিৎসা আছে তা দিয়ে এটা করা সম্ভব। এবং এই ধরনের চিকিৎসা আমরা যেটা দেখি যে অন্যান্য বিশেষ করে উন্নত বিশ্বে অনেক ব্যয়বহুল, আমাদের দেশে কীরকম? উন্নত দেশে অনেক ব্যয়বহুল, উন্নত দেশের তুলনায় আমাদের দেশে অনেক কম, স্টিল এটা ব্যয়বহুল। তবে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সরকার চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি। ওষুধ অনেক সময় সরকারি হাসপাতালে বিনামূল্যেও দেওয়া হচ্ছে। আর যেটা আছে সেটা আমি মনে করি আমাদের দেশের অনেকেরই নাগালের মধ্যেই আছে এখনও।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। আপনাকেও ধন্যবাদ। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতনে। আজকে এই অনুষ্ঠানে আমরা কথা বলছি গ্যাস্ট্রোএন্টারোলজির বিভিন্ন ধরনের ইন্টারভেনশন পদ্ধতি নিয়ে। একটু একটু করে অনেক কথাই জানলাম। এখন আমাদের সাথে আছেন কন্টিনেন্টাল হসপিটালের দুজন কনসালটেন্ট। আমাদের সাথে আছেন ডক্টর ইফতেখার ইমাম, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, এবং আমাদের সাথে আছেন ডক্টর পারিসা মার্জান, জুনিয়র কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আবারও এই অনুষ্ঠানে। আমরা একটু আগে আলোচনা থেকে অনেক কিছু শুনছিলাম যে অনেক ধরনের ইন্টারভেনশন পদ্ধতি আছে যেগুলো এই গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে হয়, এবং আমাদের রোগীদের জন্য অনেক কিছু আছে যেগুলো শুধুমাত্র পরীক্ষা নয়, পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রেও ব্যবহৃত হয়। ডক্টর ইফতেখার ইমাম, আপনার কাছে একটু জানতে চাই, এই যে এত ধরনের পদ্ধতি, কখন কোনটা কিভাবে করতে হবে, এই জার্নিটা যদি একবারে একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে বলেন। আমাদের এখানে যখন কোনো পেশেন্টকে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা অথবা কোনো মেডিসিন বিশেষজ্ঞ কোনো প্রসিডিউরের জন্য, সেটা এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইআরসিপি অথবা ক্যাপসুল এন্ডোস্কোপি, ডাবল ভ্যালন এন্ডোস্কোপি, এরকম অনেক ধরনের প্রসিডিউরস আছে। কোন পেশেন্টের কোন ধরনের প্রসিডিউর প্রয়োজন সেটা কনসালটেন্টই নির্ধারণ করে দেন। যখন এই প্রসিডিউরগুলো অ্যাডভাইস করা হয় তখন আমাদের প্রথমে এই হসপিটালের, আমাদের কন্টিনেন্টালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে তার প্রথমেই আমরা চেষ্টা করি পেশেন্টের সেফটিটা নিশ্চিত করতে। এই সেফটি নিশ্চিত করার জন্য কিছু আমাদের ইনভেস্টিগেশনস প্রয়োজন হয়। ফিউ ব্লাড টেস্ট লাগে, অল্প কয়েকটা ব্লাড টেস্ট, আর কখনো কখনো যে পেশেন্টের কার্ডিয়াক ইস্যুস আছে অথবা অতিরিক্ত বয়স্ক পেশেন্ট, তাদের ক্ষেত্রে আমরা ইসিজি অ্যান্ড ইকো ইনক্লুড করি। আচ্ছা, ইন জেনারেলি অপারেশনের সময় পেশেন্টকে অজ্ঞান করা হয়, সহজ বাংলায় বললে। আর আমাদের এখানে যেটা করা হয় সেটা কনশাস সেডেশন, অর্থাৎ পেশেন্ট এই সময়টায় ঘুমায়। গ্যাস্ট্রোএন্টারোলজির মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড যেই প্রসিডিউরগুলো হয়, এগুলো সব প্রসিডিউরই আমাদের এখানে হয়। একজন পেশেন্টের ক্ষেত্রে আমরা নিশ্চিত করি যে পেশেন্টের যেন কোনো ধরনের ডিসকমফোর্ট না হয়। ওয়ার্ল্ড ওয়াইডই এখন কেউ পেইন সেন্সেশন বা ডিসকমফোর্ট নিতে চায় না। জি। সো এটার কারণেই আমরা কিছু ইনভেস্টিগেশন প্রায়ার করে নিয়ে পেশেন্টকে প্রেফারেবলি উইথ সেডেশন করি। যদি কোনো পেশেন্টের নিজস্ব চয়েস থাকে যে উনি এটা উইথ সেডেশনে করবেন না, অথবা ওনার কোনো রেস্ট্রিকশনস আছে যে কারণে ওনাকে সেডেশন দেওয়া যাবে না, তাহলে তো আমরা উইদাউট সেডেশনও প্রসিডিউরগুলো করতে পারি। আচ্ছা, আপনি সেফটির কথা বলেছেন যে পেশেন্ট কতটুকু নিরাপদ থাকবে এই ব্যাপারটা আপনারা আগেই দেখে নেন। তো তারপরেও এমন অনেক অবস্থা থাকে যেখানে রোগীর ভালোর জন্য কখনো কখনো ইমার্জেন্সি কিছু প্রসিডিওর করতে হতে পারে, এরকম ব্যবস্থা কি আপনাদের এখানে আছে কি না? জি, সকল ধরনের ইমার্জেন্সি প্রসিডিউরই করার জন্য এবং হাই রিস্ক প্রসিডিউর করার ব্যবস্থা আমাদের আছে। যেহেতু আমরা কন্টিনেন্টাল হসপিটাল, অনেক বছরই আমাদের এখানে কার্ডিওলজির দিক থেকে আমরা অনেক রিনোন রিগার্ডিং দিস। সো যে সকল কার্ডিওলজির পেশেন্টের ক্ষেত্রেই আমরা বলছি যে হার্টের প্রবলেমগুলো যাদের থাকে তাদের ক্ষেত্রেই এইসব ইন্টারভেনশনগুলোতে বেশি রিস্ক থাকে। তো আমাদের যাদের বাইপাস করার পেশেন্ট আছেন অথবা বাইপাস করার আগে বা পরে কোনো কারণে ব্লিডিং হচ্ছে, এই ধরনের হাই রিস্ক প্রসিডিউরগুলো আমরা করি। ইভেন হার্টের যে ইজেকশন ফ্র্যাকশন অর্থাৎ পাম্পিং ক্যাপাসিটি যাদের 20-25% পর্যন্ত আছে অনলি, তাদের ক্ষেত্রেও আমরা সেফলি এই প্রসিডিউরগুলো করি। এই প্রসিডিউরগুলো সেফলি করার জন্য আমাদের কয়েকটা ধাপ পেশেন্টকে অতিক্রম করতে হয়। এটা সকল পেশেন্টের জন্য। যেহেতু আমরা জেসিআই অ্যাক্রেডিটেড হসপিটাল, পেশেন্ট সেফটি আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকার কারণে আমাদের কাছে যখন রোগীরা এই সেন্টারের মধ্যে ঢুকবেন প্রসিডিউরের জন্য, প্রথমেই তাকে নার্স রিসিভ করেন। ওনারা তাদের ভাইটালস অ্যান্ড আদার ইনভেস্টিগেশনসগুলো দেখেন। এই ধাপটা ক্লোজ করার পরে গ্যাস্ট্রোএন্টারোলজির যে ডক্টররা আছেন তারা ওনাদেরকে রিসিভ করেন। তারা দেখেন যে গ্যাস্ট্রোএন্টারোলজির পয়েন্ট অফ ভিউ থেকে এই পেশেন্টকে প্রসিডিউর করা সেফ কিনা, তার ব্লিডিং রিস্ক আছে কিনা। আমরা একটা প্রসিডিউর করব, কোন একটা পেশেন্টের হয়তো প্ল্যান আছে যে প্রসিডিউরটা করতে গেলে তার হয়তো কোনো পলিপ রিমুভাল হোক বা ইআরসিপি হোক, চান্সেস আছে কোনো ব্লিডিং হওয়ার। সেই ক্ষেত্রে এই পেশেন্ট এই ব্লিডিং হওয়ার মতো কোনো ইস্যুস আছে কিনা সেটা ওনারা নির্ধারণ করেন। এর পরবর্তী ধাপে আসে অ্যানেস্থেসিওলজিস্টরা। আমাদের এই সেন্টারে যতক্ষণ প্রসিডিউর হয় ততক্ষণ পর্যন্ত অ্যানেস্থেসিওলজিস্টরা কন্টিনিউয়াসলি থাকেন। দুজন অ্যানেস্থেসিওলজিস্ট আমাদের এখানে কন্টিনিউয়াসলি পেশেন্টের পাশেই থাকেন। এটা তো রোগীর জন্য একটা ভরসার কথা, অবশ্যই রোগীর জন্য একটা অনেক বড় প্রশান্তির ব্যাপার। অ্যানেস্থেসিয়া রিলেটেড কোনো কমপ্লিকেশনস হবে কিনা সেই রিলেটেড ব্রিফিং, এবং এটা কোনো হাই রিস্ক প্রসিডিউর কিনা, এটার কি প্রস অ্যান্ড কনস আছে, অর্থাৎ এটার বেনিফিট কি বা কোনো সমস্যা হতে পারে কিনা, এই জিনিসগুলো অ্যানেস্থেসিওলজিস্টরা ক্লিয়ার করেন। এই 3 ধাপের কোনো জায়গায় যদি আমরা দেখি যে এটা পেশেন্টের জন্য সেফ প্রসিডিওর না,
অন দ্যাট গ্রাউন্ডে আমরা পেশেন্টকে রিকোয়েস্ট করি যে প্রয়োজন হলে সে কার্ডিওলজির ওপিনিয়ন নেবে, যার রেসপিরেটরি ইস্যুজের কারণে প্রসিডিউরটা হতে পারছে না সে রেসপিরেটরি ওপিনিয়ন নেবে, ক্লিয়ারেন্স নিয়ে তারপরে আসবে। যদি দেখা যায় যে কোনো পেশেন্টের সাপোজ একটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে, অর্থাৎ পেশেন্টের সোডিয়াম অনেক কম, এরকম পেশেন্টের ক্ষেত্রে প্রসিডিউর করাটা কখনো কখনো রিস্কি হতে পারে। সেরকম সিচুয়েশনে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সকে আমরা কারেক্ট করে তারপরে প্রসিডিউর করি। ইভেন যদি একদিন দুদিন জেনারেল প্রসিডিউরের ক্ষেত্রে 2-1 দিন ডিলেও হয় পেশেন্টকে প্রসিডিউর করতে, তারপরেও এই ইনভেস্টিগেশনসগুলো করে পেশেন্ট সেফ অবস্থায় অ্যাপ্রোচ করাটাই আমাদের কাম্য। রিগার্ডিং দ্য ক্রিটিক্যাল পেশেন্টস কমপ্লিটলি ডিফারেন্ট ইস্যু। ক্রিটিক্যাল পেশেন্ট ম্যানেজ করার জন্য আমাদের এখানে কার্ডিয়াক টিম আছে। যদি দেখা যায় যে এই পেশেন্টের প্রসিডিউর করার আগে রিস্ক হতে পারে, আমরা পেশেন্ট পার্টির সঙ্গে এবং পেশেন্টের সঙ্গে বসে আমরা আগে ডিসকাস করি যে এই ধরনের রিস্ক আছে, তারপরে এই পেশেন্টটার প্রসিডিউরটা করতে হবে। কারণ সাপোজ একটা পেশেন্টের বাইপাস হবে, একটা এক্সাম্পল, তার বাইপাস হওয়ার আগে তার যদি প্রফিউজ জিআই ব্লিডিং হচ্ছে, এখন এই পেশেন্টের বাইপাস করাটা খুবই জরুরি। আবার জিআই ব্লিডিং যেটা রক্তক্ষরণ হচ্ছে সেটা বন্ধ করাও জরুরি, কারণ বাইপাসের পরে তার কিছু ওষুধ আছে যেগুলো আরও হাই ডোজে চালু করবে, যেই ওষুধগুলো রক্ত পাতলা করতে হেল্প করে। অন দ্যাট গ্রাউন্ডে তার তো ব্লিডিং আরও বাড়বে, সো এই ব্লিডিংটা বন্ধ করে তাকে বাইপাসে যেতে হবে। বোথ সিনারিওতেই এটা খুবই প্রয়োজনীয় প্রসিডিওর। তো এই আপনি যে কথাগুলো বলছিলেন অবশ্যই এগুলো হচ্ছে কি একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে তো অনেক সময় প্রয়োজন হতে পারে। সে ব্যাপারে একটু ডক্টর পারিসা মার্জান আপনার কাছে জানতে চাই, বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত কী কী ধরনের এই গ্যাস্ট্রোলিভার সমস্যাগুলো দেখা যায় এবং কখন কখন তাদের ক্ষেত্রেও এই ধরনের ইন্টারভেনশন প্রয়োজন হতে পারে? আপনি যেটা বললেন, বড়দের পাশাপাশি বাচ্চাদেরও আসলে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল বা রিলেটেড কিছু ইস্যু হয়ে থাকে যে ক্ষেত্রে প্রসিডিউরের দরকার হতে পারে। আমরা কমন যে সমস্যাগুলো বাচ্চাদের ক্ষেত্রে ফেস করি তার মধ্যে রয়েছে ক্রনিক অ্যাবডোমিনাল পেইন, দীর্ঘদিনের পেটে ব্যথা, লম্বা সময় ধরে বমি, বাচ্চার ওজন বা উচ্চতা বৃদ্ধি না পাওয়া, অনেক সময় দেখা যায় বাচ্চার পায়খানার সাথে রক্ত যায়, বা এইসব সমস্যায় আমরা বেশি ফেস করে থাকি। তো এই ধরনের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল প্রবলেমে অনেক ক্ষেত্রেই বাচ্চাদের ক্ষেত্রেও এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপি পরীক্ষার দরকার হয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্রে কারণ নির্ণয়ের জন্য, এবং কিছু ক্ষেত্রে অনেক সময় থেরাপিউটিক পারপাসেও কোলোনোস্কোপি বা এন্ডোস্কোপি প্রয়োজন হয়। যেমন বাচ্চার পায়খানার রাস্তায় রক্ত গেলে, যেটার একটা মূল কারণ হচ্ছে রেকটাল পলিপ, সেক্ষেত্রে কোলোনোস্কোপির মাধ্যমে আমরা থেরাপিউটিক ইন্টারভেনশনও করে থাকি। এন্ডোস্কোপি কোলোনোস্কোপির ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, অভিভাবকদের মধ্যে একটা ভয় কাজ করে, যেহেতু বাচ্চা প্রসিডিউরটা কেমন হবে বা সিডেশনের অ্যানেস্থেশিয়ার কোনো রিস্ক থাকবে কিনা। তো আমাদের সেন্টারে আমরা ফুল পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি সব সেবা দিয়ে থাকি, তার মধ্যে সকল ধরনের এন্ডোস্কোপি কোলোনোস্কোপি বা থেরাপিউটিক প্রসিডিউরও ইনক্লুডেড। এখানে আমরা বাচ্চাকে সিডেশন বা ভাই যেটা বললেন কনশাস সিডেশন বা অ্যানেস্থেশিয়ার মাধ্যমেই সব প্রসিডিউর করে থাকি। সেক্ষেত্রে বাচ্চা কোনো ধরনের অস্বস্তি ফিল করা বা ব্যথা পাওয়া সেটি ফিল করে না, এবং সার্বক্ষণিক আমাদের অ্যানেস্থেসিওলজিস্টের নিবিড় পর্যবেক্ষণেই প্রসিডিউরগুলো সম্পন্ন হয়। তো প্রসিডিউর রিলেটেড বা অ্যানেস্থেসিয়া রিলেটেড হ্যাজার্ড হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আরেকটি ইম্পর্টেন্ট যেটি বাচ্চাদের ক্ষেত্রে হয়, অনেক সময় বাচ্চারা খেলার সময় অসাবধানতাবশত অনেক ধরনের ফরেন অবজেক্ট কিনে ফেলে, যেমন ব্যাটারি, বাটন ব্যাটারি, কয়েন বা সেফটি পিন, খেলনার বিভিন্ন ধরনের শার্প অবজেক্ট, এগুলো অনেক সময় গিলে ফেলে, যেটা বাচ্চাদের জন্য আসলে ক্ষতিকর হয়, এবং এইসব ক্ষেত্রে ইমার্জেন্সি প্রসিডিউর করে ফরেন বডিটা রিমুভালের দরকার হয়, যেটি আমাদের সেন্টারে আমরা সবসময় ইমার্জেন্সি প্রসিডিউরের ব্যবস্থা রয়েছে। ইমার্জেন্সি এন্ডোস্কোপির মাধ্যমে আমরা নিরাপদ উপায়ে ফরেন বডি রিমুভালের ব্যবস্থা করে থাকি, ফলে অনেক সময় বাচ্চা বিভিন্ন ধরনের জটিল সমস্যা থেকে রক্ষা পায়। কারণ বাটন ব্যাটারি বা কোনো শার্প অবজেক্ট যখন ইনজেস্ট করে ফেলে, সেটি ইমার্জেন্সি প্রসিডিউরের মাধ্যমে রিমুভাল করা দরকার হয়। এটি একদম সময়ক্ষেপণ করার সুযোগই থাকে না, বিভিন্ন কমপ্লিকেশন বাচ্চার ক্ষেত্রে তৈরি হতে পারে সময় মতো রিমুভালের ব্যবস্থা না হলে। সেক্ষেত্রে আমাদের এখানে ইমার্জেন্সি এন্ডোস্কোপির ব্যবস্থা আছে, এবং আমরা সম্পূর্ণ নিরাপদভাবে অ্যানেস্থেসিয়ার মাধ্যমে ফরেন বডি রিমুভালের ব্যবস্থা করে থাকি। ধন্যবাদ। তো এই যে বাচ্চাদের ক্ষেত্রে আপনি বলেছেন যে এন্ডোস্কোপিও প্রয়োজন হতে পারে, কোলোনোস্কোপিও প্রয়োজন হতে পারে, এই ধরনের প্রসিডিওর বা এই ধরনের পদ্ধতি যখন নেওয়া হয়, তার পরবর্তী সময়ে যদি কোনো জটিলতা হয়ে থাকে, সাধারণত কী ধরনের জটিলতা একজন চিকিৎসক হিসেবে আপনি মনে করেন হওয়া যেতে পারে এবং সেটা আসলে ম্যানেজ করাও সহজ?
সাধারণত আমরা প্রসিডিউরের আগে তো কিছু প্রিরিকুইজিট যেগুলো আমরা ফিল আপ করি, কিছু রুটিন ইনভেস্টিগেশন করা হয়। বাচ্চাদের ক্ষেত্রে তো আসলে কোমরবিডিটি তেমন থাকে না, কারো কোনো অ্যাজমা বা কার্ডিয়াক ইস্যু আছে কিনা এগুলো একটু দেখে নিতে হবে। রুটিন ইনভেস্টিগেশনগুলো করেই আমরা প্রসিডিউরে যাই। সেক্ষেত্রে আসলে সাধারণত অ্যানেস্থেশিয়া রিলেটেডও কোনো কমপ্লিকেশন হয় না। কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় যদি সিডেশন রিলেটেড কোনো কমপ্লিকেশন হয়, আমাদের অ্যানেস্থেসিওলজিস্ট তো সার্বক্ষণিক এখানে থাকেন, ওনারা সেটেল করতে পারে। এবং কিছু ক্ষেত্রে প্রসিডিউরের পরে অনেক সময় বাচ্চাকে অবজারভেশনের জন্য আমাদের ভর্তি রাখার দরকার হয়, যেমন বিশেষ করে ফরেন বডি ইনজেকশনের ক্ষেত্রে, বাটন ব্যাটারি বা অন্য কোনো শার্প অবজেক্ট যদি বাচ্চা খেয়ে ফেলে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় ওখানে একটা আলসারেশন বা ঘা তৈরি হয়। সেক্ষেত্রে আমরা কিছুটা সময় প্রসিডিউরের পরে বাচ্চাকে অবজারভেশনে রাখি। আর অনেক সময় দেখা যায় যে এটা পলিপেক্টমি যেটা বললাম, পলিপের পরে ব্লিডিং হওয়ার একটা চান্স থাকে। সেক্ষেত্রে আমরা কিছু সময় বাচ্চাকে ভর্তি রেখে অবজারভেশনে রাখি। প্রসিডিউর রিলেটেড কমপ্লিকেশন ওভারকাম করলে বা বাচ্চা যখন ফিট থাকে, মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চা সেম ডেতেই ডিসচার্জ করে দেওয়া যায়। কিছু ক্ষেত্রে শুধু ভর্তি রাখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ভর্তি করে 1 দিন বা 2 দিন পরে অবজারভেশনের পরে পেশেন্ট ডিসচার্জ হয়ে যায়। ধন্যবাদ ডক্টর পারিসা, খুব সুন্দরভাবে আপনি বলেছেন যে বাচ্চাদের ক্ষেত্রে কী ধরনের প্রসিডিওর করা যায় এবং কী ধরনের সেফটি প্রসিডিওর বা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া যেতে পারে। তো ডক্টর ইফতেখার ইমাম, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে একটু সংক্ষেপে আপনার কাছ থেকে জেনে নিতে চাই, এই যে আপনারা একটি এন্ডোস্কোপিক স্যুট আছে আপনাদের গ্যাস্ট্রো লিভার সেন্টারে, এবং আমরা যতটুকু শুনেছি বিশ্বমানের একটি সেন্টার, তো আপনার ভবিষ্যৎ চাওয়া পাওয়াটা কি এখান থেকে? আমাদের এই সেন্টারে বর্তমানে বিশ্বে যে ধরনের প্রসিডিওরগুলো হয়, সেই সব প্রসিডিওরই আমাদের এখানে আছে। সেটা সহজ থেকে জটিল যত ধরনের প্রসিডিওরই আছে, এগুলো বেশিরভাগই আমরা করে থাকি আমাদের দেশের জন্য। এবং শুধুমাত্র আমাদের হসপিটাল না, আমাদের ইচ্ছা যে দেশের বড় বড় যত হসপিটাল আছে সবগুলোতেই যেন এই ধরনের প্রসিডিওরসগুলো হয়। এবং বাংলাদেশের যে পেশেন্টরা গ্যাস্ট্রোএন্টারোলজি এবং লিভার ডিজিজের কারণে বিদেশে যাচ্ছেন, এই বিদেশে যাওয়াটা যেন বন্ধ হয়। এটার কারণ হচ্ছে আমরা যখন নিজের দেশে থাকি তখন এটার কস্টিং একজন পেশেন্টের জন্য অনেক কম হয়। সাপোজ ফর অ্যান এক্সাম্পল, যে আমরা যদি একজন পেশেন্ট যখন বাইরে যাচ্ছেন চিকিৎসার জন্য, যার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি অতটা নাই, কিন্তু তার চিকিৎসার প্রয়োজনে মনে হচ্ছে যে বাইরে যাওয়া দরকার, তার বাইরে অ্যাডিশনাল আরও অনেকগুলো খরচ থাকে। তাকে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে, তার ভাষাগত সমস্যা থাকে, তাকে ওখানে গিয়ে ফ্যামিলি নিয়ে থাকতে হয়, অপরিচিত জায়গা হয়, এবং আপনার ফাইন্যান্সিয়াল ইস্যুস তো আছেই। সো ওভারঅল দেশের জন্য এটা একটা বিশাল ফাইন্যান্সিয়াল বার্ডেন। যখন আমরা আমাদের দেশে এই ধরনের কাজগুলো সব করতে পারি, আমরা যেহেতু সক্ষম, আমাদের সেই ইনস্ট্রুমেন্টসগুলো আছে, সেই লোকগুলো আছে, কিছু ফাইন টিউনিংয়ের হয়তো কোনো কোনো জায়গায় গ্যাপ থাকতে পারে, বাট আমাদের ভিশন হচ্ছে ভবিষ্যতে যেন বাংলাদেশ থেকে কোনো রোগী বিদেশে গিয়ে চিকিৎসা না নিয়ে, বরঞ্চ বিদেশের রোগীরা বাংলাদেশে এসে আমাদের কাছ থেকে চিকিৎসা নেয়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা কন্টিনেন্টাল হাসপাতালে আসতে পারেন নির্ভয়ে। আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকুন।